বনলতা ক্ষমা চাইল, ময়ূক ধরা পড়ল। আপনারা ভাবছেন গল্প এখানেই শেষ? একদমই না। আসল মোচড় তো দিল লাজু নিজেই। কোটি টাকার সম্পত্তি এক নিমেষে ত্যাগ করে সে প্রমাণ করে দিল ভালোবাসা কেনা যায় না। কিন্তু অনুভব কি পারবে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে? আর যে রহস্যময় ছায়া এই পরিবারকে ধ্বংস করার শপথ নিয়েছে, তার আসল পরিচয় জানলে আপনারও হাত পা ঠান্ডা হয়ে যাবে। দেখুন এই টান টান উত্তেজনার মহাপর্ব। পুলিশ অফিসার যখন ময়ূখের নাম নিলেন, তখন বনলতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে বুঝতে পারল পরিস্থিতি এখন আর তার হাতের মুঠোয় নেই। শর্মিলা দেবী চিৎকার করে উঠলেন, ময়ূককে? অফিসার, এই নাম তো আমরা আগে কখনো শুনিনি। অনুভব তীক্ষ্ণ দৃষ্টিতে বনলতার দিকে তাকিয়ে দেখল তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। অনুভব শান্ত গলায় বলল, ময়ূককে সেটা হয়তো বনলতা খুব ভালো জানে, তাই না বনলতা? সবাই চমকে অনুভবের দিকে তাকাল। বনলতা আমতা আমতা করে বলতে শুরু করল, আমি কি করে জানব অনুভব? তুমি আমাকে কেন বলছো এই কথা? অফিসার তখন পকেট থেকে একটা ছবি বের করে টেবিলের উপর রাখলেন আর বললেন, এই লোকটিকে কি কেউ চেনেন? ছবিটা দেখা মাত্রই বনলতার মুখ শুকিয়ে গেল। কিন্তু লাজু ছবিটা দেখে অবাক হয়ে বলল, এনাকে তো আমি চিনি। কাল বিকেলে আমি যখন বাজার থেকে ফিরছিলাম, তখন এই লোকটিকে আমাদের বাড়ির পেছনের গেটে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তিনি বনলতা দিদিমণির সাথে কথা বলছিলেন। লাজুর এই কথায় ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। বনলতা দিশেহারা হয়ে চেঁচিয়ে উঠল, মিথ্যে কথা! লাজু মিথ্যে বলছে। ও নিজেকে বাঁচানোর জন্য এখন আমার ওপর দোষ চাপাচ্ছে। আমি কারো সাথে কথা বলিনি। অফিসার তখন মৃদু হেসে বললেন, লাজু যা বলছে তার প্রমাণ আমাদের কাছে আছে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি, যেখানে আপনাকে এই লোকটির সাথে দেখা গেছে। শুধু তাই নয়, আপনার ফোনের কল লিস্টে এই নম্বরটি বারবার পাওয়া গেছে। বনলতা এবার আর নিজেকে সামলাতে পারল না। সে সোফায় ধপ করে বসে পড়ল। তার দু চোখ দিয়ে জল পড়তে শুরু করল। ঠাম্মি অবিশ্বাসের সুরে বললেন, বনলতা, তুই শেষ পর্যন্ত বাইরের লোকের সাথে মিলে এই বাড়ি চুরির নাটক করলি? তুই লাজুকে চোর সাজালি? বনলতা কাঁদতে কাঁদতে বলল, ঠাম্মি, আমাকে ক্ষমা করে দাও। আমি এটা করতে চাইনি। ময়ূক আমাকে ব্ল্যাকমেল করছিল। ও আমার কিছু পুরনো ছবি নিয়ে আমাকে ভয় দেখাচ্ছিল আর বলছিল যদি আমি ওকে টাকা না দিই তবে ও সব ছবি ইন্টারনেটে দিয়ে দেবে। আমি নিরুপায় হয়ে ওর কথা শুনতে বাধ্য হয়েছি। অনুভব এগিয়ে এসে বলল, আর সেই টাকা জোগাড় করার জন্যই তুমি ঠাম্মির গয়না চুরি করে ওকে দিয়েছিলে, তাই তো? বনলতা মাথা নিচু করে বলল, না অনুভব, গয়না আমি চুরি করিনি। ময়ূক আমাকে বলেছিল চুরির নাটক করতে, যাতে সবাই লাজুকে সন্দেহ করে, আর সেই সুযোগে ও বাড়ি থেকে টাকা সরাবে। কিন্তু আমি জানতাম না ও সত্যি গয়নাগুলো নিয়ে পালাবে। অফিসার তখন গম্ভীর গলায় বললেন, তার মানে আপনি অপরাধীকে সাহায্য করেছেন বনলতা দেবী। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। ঠিক তখনই অনুভবের ফোনে একটা মেসেজ এলো। সে ফোনটা দেখে পুলিশের দিকে তাকিয়ে বলল, অফিসার, আপনারা ময়ূককে খুঁজছেন তো? ও এখন আমাদের বাড়ির স্টোর রুমের পেছনের জঙ্গলে লুকিয়ে আছে। আমি ওকে একটু আগেই ওখানে দেখেছি। পুলিশ অফিসাররা দেরি না করে সেদিকে ছুটে গেলেন। কিছুক্ষণ পর তারা ময়ূককে হাতকড়া পরিয়ে নিয়ে এলেন। ময়ূকের হাতে একটা ব্যাগ ছিল, যা থেকে ঠাম্মির গয়নাগুলো উদ্ধার হলো। ময়ূক চিৎকার করে বলতে লাগল, বনলতা আমাকে ফাঁসিয়েছে। ওই আমাকে বলেছিল গয়নাগুলো সরিয়ে রাখতে, যাতে লাজুকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। বাড়ির সবাই যখন এই দৃশ্য দেখছিল, তখন লাজু এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছিল। সে ভাবতেই পারেনি তার আপনজনরা তার সাথে এমন করতে পারে। শর্মিলা দেবী লাজুর কাছে গিয়ে তার হাত ধরে বললেন, আমাকে ক্ষমা করিস লাজু, আমি তোকে অনেক ভুল বুঝেছি, অনেক আজে বাজে কথা বলেছি। ঠাম্মিও লাজুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি জানি তুই এমন কাজ করতে পারিস না, কিন্তু পরিস্থিতির চাপে আমি দুর্বল হয়ে পড়েছিলাম। অনুভব বনলতার দিকে তাকিয়ে বলল, বনলতা, তুমি তোমার ভুলের শাস্তি পাবে। পুলিশ তোমাকে এখন নিয়ে যাবে না ঠিকই, কিন্তু এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে। বনলতা অনুভবের পায়ে ধরে ক্ষমা চাইল, কিন্তু অনুভব এবার আর মন গলল না। সে জানে যারা একবার বিশ্বাসঘাতকতা করে তারা বারবার করতে পারে। পুলিশ ময়ূককে নিয়ে চলে গেল, আর বনলতা নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। লাজু দেখল বনলতা যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন তার চোখে প্রতিহিংসার আগুন জ্বলছে। লাজুর মনে হল এই লড়াই হয়তো এখানেই শেষ নয়। ময়ূক ধরা পড়লেও বনলতার মনের ভেতরে যে ঘৃণা আছে, তা হয়তো ভবিষ্যতে আরও বড় কোনো বিপদ ডেকে আনবে। অনুভব লাজুর কাছে এসে দাঁড়াল আর বলল, এখন সব ঠিক হয়ে গেছে লাজু।
তুমি একদম চিন্তা করো না। লাজু হাসার চেষ্টা করল, কিন্তু তার মনে এক অদ্ভুত ভয় কাজ করতে লাগল। কারণ সে জানে যখন কোনো ঝড় থামে তখন সে চারপাশের অনেক কিছু ধ্বংস করে দিয়ে যায়। এই পরিবারের বিশ্বাস আর ভালোবাসা আজ এক বড় ধাক্কা খেয়েছে, যা জোড়া লাগানো খুব কঠিন হবে। সেদিন রাতে ডাইনিং টেবিলে সবাই যখন একসাথে খেতে বসল, তখন এক অদ্ভুত নীরবতা ছিল। সবার মনে অনুশোচনা আর অপরাধ বোধ কাজ করছিল। শর্মিলা দেবী লাজুকে নিজের হাতে খাবার বেড়ে দিচ্ছিলেন, যা দেখে লাজুর চোখে জল চলে এলো। সে ভাবল হয়তো এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু হঠাৎ বাড়ির বাইরে আবার একটি অচেনা লোকের ছায়া দেখা গেল। লাজু জানলা দিয়ে তাকিয়ে দেখল কেউ একজন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে তাদের বাড়ির দিকে তাকিয়ে হাসছে। লাজু বুঝতে পারল এই ষড়যন্ত্রের জাল আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত, আর ময়ূখ বা বনলতা শুধু একটা দাবার ঘুঁটি ছিল মাত্র। আসল খেলোয়াড় এখনও আড়ালে লুকিয়ে আছে, যে এই পরিবারের শান্তি চিরতরে নষ্ট করতে চায়। অনুভবও হয়তো সেটা বুঝতে পারছিল, তাই সে বারবার নিজের ফোন চেক করছিল আর কারও বার্তার অপেক্ষায় করছিল। মাঝরাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন লাজু শুনতে পেল অনুভবের ঘর থেকে কারো সাথে কথা বলার শব্দ আসছে। লাজু দরজার কাছে গিয়ে দাঁড়ালো আর শুনতে পেল অনুভব বলছে, চিন্তা করো না, ময়ূখ ধরা পড়েছে ঠিকই, কিন্তু বনলতাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেমনটা তুমি চেয়েছিলে। এখন আমাদের পরবর্তী পরিকল্পনা কি হবে? লাজুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বুঝতে পারল অনুভবও এই সব কিছুর সাথে জড়িত। কিন্তু কেন এমন করবে অনুভব? লাজু সেখান থেকে সরে আসতে চেষ্টা করতেই তার পায়ে ধাক্কায় একটা ফুলদানি পড়ে গেল আর শব্দ হলো। অনুভব তৎক্ষণাৎ দরজা খুলে বেরিয়ে এলো, আর লাজুকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখ শক্ত হয়ে গেল। অনুভব ঠান্ডা গলায় বলল, তুমি এখানে কি করছো লাজু? তুমি কি সব শুনে ফেলেছ? লাজু কেঁপে কেঁপে বলল, তুমি কেন এমন করছো দাদা ভাই? অনুভব এক পা এগিয়ে এসে আর বলল, সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি লাজু। শুধু মনে রেখো, এই বাড়িতে কেউ ধরা তুলসী পাতা নয়। সবারই কোনো না কোনো গোপন রহস্য আছে, যা সামনে এলে পুরো পরিবার তছনছ হয়ে যাবে। লাজু বুঝতে পারল সে এক ভয়ঙ্কর গোলক ধাঁধায় আটকে পড়েছে, যেখানে বন্ধু আর শত্রুর পার্থক্য বোঝা অসম্ভব। এই গল্পের মোড় এবার অন্যদিকে ঘুরে গেল, যেখানে প্রতিটি মদেশের মুখোশের আড়ালে লুকিয়ে আছে অন্য এক মানুষ, আর আসল রহস্যের উদ্ঘাটন হতে এখনও অনেক দেরি। অনুভবের সেই হিম শীতল কণ্ঠস্বর শুনে লাজুর মনে হল সে কোনো অচেনা মানুষের সামনে দাঁড়িয়ে আছে, যে অনুভব সবসময় তাকে আগলে রাখত। আজ তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত নিষ্ঠুরতা। লাজু পেছনের দিকে দুপা পিছিয়ে গিয়ে বলল, তুমি বনলতাকে বাঁচিয়ে দিলে কেন দাদাভাই? তুমি তো জানতে ও আমাকে ফাঁসাতে চেয়েছিল। অনুভব একটা রহস্যময় হাসি হেসে বলল, আমি ওকে বাঁচাইনি লাজু, আমি ওকে একটা বড় ফাঁদে ফেলেছি, যা তুমি এখন বুঝবে না। তুমি শুধু চুপ থাকো আর কাউকে কিছু বলো না। এই বলে অনুভব নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। লাজু সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারল না। তার কেবলই মনে হতে লাগল এই বাড়ির প্রতিটা দেয়াল যেন কোনো না বড় গোপন কথা লুকিয়ে রেখেছে। পরের দিন সকালে যখন ডাইনিং টেবিলে সবাই বসল, তখন দেখা গেল বনলতা সত্যি সত্যিই বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু ঠাম্মির মনটা খুব খারাপ। তিনি বারবার বলছিলেন, মেয়েটা ভুল করেছে, কিন্তু তাই বলে এভাবে একা পথে বেরিয়ে গেল, ওর যদি কোনো ক্ষতি হয়। শর্মিলা দেবী বিরক্ত হয়ে বললেন, তুমি এখনও ওর চিন্তা করছো ঠাম্মি? ও যা করেছে তাতে ওর জেল হওয়া উচিত ছিল। ঠিক তখনই কলিং বেল বাজল। বাড়ির কাজের লোক দরজা খুলতেই দেখল এক উকিলবাবু দাঁড়িয়ে আছেন। তিনি ভেতরে এসে বললেন, আমার নাম চ্যাটার্জি, আমি এই বাড়ির বড় ছেলের অর্থাৎ অনুভবের বাবা বিনয়বাবুর উইল নিয়ে এসেছি। সবাই অবাক হয়ে গেল, কারণ বিনয়বাবু মারা যাওয়ার আগে কোনো উইলের কথা কাউকে বলেননি। চ্যাটার্জি সাহেব চশমাটা ঠিক করে নিয়ে বললেন, বিনয়বাবু তার সম্পত্তির একটা বড় অংশ লাজুর নামে লিখে দিয়ে গেছেন। এই কথা শোনা মাত্রই যেন ঘরে বোম ফাটল। শর্মিলা দেবী রাগে ফেটে পড়ে বললেন, এটা অসম্ভব, লাজু আমাদের বাড়ির কেউ না, ও শুধু আশ্রিতা। আমার স্বামী কেন ওর নামে সম্পত্তি লিখবেন? চ্যাটার্জি সাহেব শান্ত গলায় বললেন, কারণ লাজু শুধু আশ্রিতা নয়, লাজু বিনয়বাবুর নিজের ছোট ভাইয়ের মেয়ে, যাকে সবাই জানত মারা গেছে, কিন্তু বিনয়বাবু তাকে বাঁচিয়ে রেখেছিলেন আর নিজের পরিচয় বড় করেছিলেন। ঠাম্মি এই কথা শুনে জ্ঞান হারিয়ে সোফায় পড়ে গেলেন, আর অনুভব নির্বিকারভাবে এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল। লাজুর মনে হল তার চারপাশটা বন বন করে ঘুরছে। সে যাকে নিজের পর ভাবত, সে আসলে তার আপন রক্ত। অথচ এই পরিচয়ে এতদিন কেন গোপন রাখা হলো? অনুভব তখন এগিয়ে এসে বলল,
চ্যাটার্জি সাহেব যা বলছেন তা একদম সত্যি, আর বনলতা এই সত্যিটা জেনে গিয়েছিল বলেই ও লাজুকে চোর বানিয়ে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল, যাতে সম্পত্তির ভাগ ওকে না দিতে হয়। লাজু আর্তনাদ করে উঠল, তাহলে তুমি কাল রাতে বনলতার হয়ে কার সাথে কথা বলছিলে অনুভব? অনুভব এবার লাজুর সামনে এসে দাঁড়াল আর বলল, আমি বনলতার সাথে কথা বলছিলাম না লাজু, আমি ময়ূখের সাথে কথা বলছিলাম। ময়ূখ পুলিশ হেফাজত থেকে পালিয়েছে, আর ও এখন বনলতার পেছনে লেগেছে, কারণ বনলতা ওকে ধোঁকা দিয়েছে। আমি চেয়েছিলাম বনলতা নিজের কর্মফল নিজের চোখে দেখুক, তাই ওকে ছেড়ে দিয়েছিলাম। এখনও ময়ূখের হাত থেকে বাঁচার জন্য দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছে। ঠিক তখনই অনুভবের ফোনে একটা ভিডিও কল এলো। সে স্পিকার অন করে টেবিলের ওপর রাখল। দেখা গেল একটা ভাঙা গুদামে বনলতাকে বেঁধে রাখা হয়েছে, আর ময়ূখ একটা ছুরি হাতে নিয়ে হাসছে। ময়ূখ চিৎকার করে বলল, অনুভব, আমাকে টাকা পাঠাও, না হলে তোমার এই বোনকে আমি শেষ করে দেব। সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। অনুভব ঠান্ডা গলায় বলল, ময়ূখ, খেলা অনেক হয়েছে, এবার শেষ করার পালা। ওপাশ থেকে ময়ূখ হাসতে হাসতে বলল, তুমি কি ভেবেছ তুমি একা বুদ্ধিমান? আমি জানি লাজু তোমার বাবার আসল উত্তরাধিকারী। ওকে যদি তুমি বাঁচাতে চাও তবে আজ রাত 12টার মধ্যে শ্মশানের পেছনের মাঠে চলে এসো। লাজু তখন বুঝতে পারল কেন অনুভব এতদিন চুপ ছিল। সে আসলে লাজুকে আর বনলতাকে একসাথেই এই বিপদ থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ময়ূখ অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। অনুভব পুলিশকে না জানিয়ে নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিল। লাজু বলল, আমি তোমার সাথে যাব দাদাভাই, আমার জন্য এসব হচ্ছে, আমি তোমাকে একা বিপদে ফেলতে দেব না। অনুভব প্রথমে রাজি না হলেও লাজুর জেদ দেখে শেষ পর্যন্ত রাজি হল। রাত 12টা বাজার আগেই তারা সেই নির্জন শ্মশানে পৌঁছাল। চারদিকে নিঝুম অন্ধকার, শুধু শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। ময়ূখ বনলতাকে নিয়ে দাঁড়িয়েছিল, তার চোখে খুনের নেশা। সে বলল, টাকা এনেছ অনুভব? অনুভব একটা ব্যাগ ছুড়ে দিল ময়ূখের দিকে। ময়ূখ যখন ব্যাগটা খুলতে গেল তখন অনুভব ঝাঁপিয়ে পড়ল ওর ওপর। শুরু হলো এক ভয়ঙ্কর ধস্তাধস্তি। বনলতা তখন চিৎকার করে কাঁদছিল। লাজু দৌড়ে গিয়ে বনলতার বাঁধন খুলে দিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ময়ূখ পকেট থেকে একটা রিভলভার বের করল। সে চিৎকার করে বলল, সব শেষ করে দেব আমি আজ, কেউ বাঁচবে না। ও যখন ট্রিগার চাপতে যাবে তখনই অন্ধকার থেকে একটা গুলি চলল আর ময়ূখের হাতে লাগল। ময়ূখ যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। সবাই দেখল পুলিশ বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলেছে। অনুভব হাসল আর বলল, তুমি কি ভেবেছ ময়ূখ আমি একা আসব? আমি আগেই পুলিশকে সব জানিয়ে রেখেছিলাম। ময়ূখকে গ্রেপ্তার করা হলো, আর বনলতা তখন লাজুর পায়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগল। সে বলল, আমি কত বড় পাপ করেছি, আমি তোকে মারতে চেয়েছিলাম, অথচ তুই আমাকে বাঁচাতে এলি। লাজু বনলতাকে জড়িয়ে ধরল আর বলল, ভুল মানুষেরই হয় বনলতা দিদি, এবার চলো আমরা বাড়ি ফিরি। কিন্তু বাড়ি ফিরেও শান্তি ফিরল না, কারণ ডাইনিং টেবিলের সেই উকিল চ্যাটার্জি সাহেব সেখানে বসেছিলেন। তার মুখ খুব গম্ভীর। তিনি বললেন, অনুভব একটা কথা লুকিয়েছে। বিনয়বাবুর রুইলে আরও একটা শর্ত ছিল, যদি লাজু এই বাড়ির কোনো সদস্যকে ক্ষমা করে তবেই সম্পত্তি লাজু পাবে, আর যদি ঘৃণা করে তবে সব সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে। অনুভব জানত লাজু খুব দয়ালু, তাই ও ইচ্ছা করেই বনলতাকে বাঁচানোর সুযোগ করে দিয়েছে, যাতে লাজু ওকে ক্ষমা করে আর সম্পত্তিটা পরিবারের হাতেই থাকে। লাজু যখন এই চালটা বুঝতে পারল তখন তার মনে হলো এই বাড়িতে প্রতিটা মানুষ যেন দাবার চাল চলছে, কেউ টাকার জন্য, কেউ সম্পর্কের জন্য, আর কেউ বা স্রেফ টিকে থাকার জন্য। সে অনুভবকে বলল, তুমিও কি তবে স্বার্থের জন্য এসব করলে অনুভব? অনুভব মাথা নিচু করে বলল, ছোটবেলা থেকে অভাব দেখেছি লাজু, আমি চাইনি আমাদের পরিবার আবার পথে বসুক। লাজু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, টাকা দিয়ে কি হবে যদি বিশ্বাসই না থাকে? আজ থেকে আমি সব সম্পত্তি ঠাম্মির নামে লিখে দিলাম। আমার শুধু এই পরিচয়টাই থাক যে আমি এই বাড়ির মেয়ে, কোনো উত্তরাধিকারী নই। লাজুর এই ত্যাগে সবাই মাথা নিচু করে নিল। বনলতা আর অনুভব নিজেদের ক্ষুদ্রতা বুঝতে পারল। কিন্তু ঠিক সেই মুহূর্তে জানলার ওপাশে সেই রহস্যময় ছায়াটা আবার দেখা গেল। লাজু দেখল সেই লোকটা হাসছে, আর তার হাতে একটা পুরনো ছবি, যাতে লাজুর বাবার সাথে অন্য একজন লোক দাঁড়িয়ে আছে, যে দেখতে একদম অনুভবের বাবার মতো। রহস্য যেন শেষ হয়েও হল না। লাজু বুঝতে পারল এই পরিবারের শেকড় অনেক গভীরে, আর অনেক অন্ধকার কাহিনী এখনও মাটির নিচে চাপা পড়ে আছে, যা হয়তো আগামী দিনে বের হয়ে আসবে।